वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं পাণিনিম সূত্রকারঞ্চ প্রণতোস্মি মুনিত্রয়ম। সকলকে স্বাগত। আমাদের ভূধাতুর রূপ সাধনগুলো হচ্ছিল, লট লকারের রূপ সাধন যেগুলো সেগুলো হয়ে গিয়েছে। তারপরে আমরা লিট লকারের যেগুলো ছিল রূপ সাধন সেগুলো দেখছিলাম। শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আগের দিন আমাদের হয়েছিল ঝোনতাহ এই সূত্র থেকে, তাই তো? ঝোনতাহ এই সূত্র থেকে আগের ক্লাসে আমাদের হয়েছে। সূত্রের অর্থ কি ছিল বলুন? ঝোনতাহ যারা ছিলেন বলুন। এইটাতে ছিল যে আমাদের যে প্রত্যয়ে অবয়ব ঝকার ছিল, যেটা ঝি করছিলাম, ভাবা ঝি মানে ভূ ঝি, ওই স্থানে এটার এসছিল এই সূত্রটা ভবান্তি রূপ সাধনের সময়তে। তো এখানে বলছে যে উম প্রত্যয়ের অবয়বের জায়গাতে অন্তাদেশে এই যদি উম আহ মানে সেখানে অন্ত এই আদেশ হবে এই ঝকারের জায়গায়, তাহলে ভাবা অন্তা এখানে হলো। আর ইকার ছিলই, তাহলে অন্তি হলো, তাহলে ভাবা অন্তি হয়ে হয়ে ভাবান্তি এই রূপটা পেলাম। হ্যাঁ, আর আচ্ছা স্যার, এইটা তো প্রত্যয়টা হচ্ছে ঝি। হ্যাঁ, তো এইটা খালি ঝ যে প্রত্যয় আছে সেটার জন্যই এটা হচ্ছে তো? হ্যাঁ, প্রত্যয়ের অবয়ব যে ঝ আছে তার স্থানে অন্ত আদেশ হচ্ছে, তাহলে উত্তম পুরুষ হুম, একবচনে, সরি, প্রথম পুরুষ প্রথম পুরুষ বহুবচনে বহু বচনে এটা হচ্ছে। হ্যাঁ ভবন্তি রূপ হবে। তারপরে এসছিল অত দীর্ঘ ইয়ি, ভাবামি এই রূপ সাধন করার জন্য ভূ মি বলুন। এত দীর্ঘ ইয়াই এইটা এসছিল যে যদি আহ অঙ্গতে অকারান্ত অদন্ত অঙ্গ হয়, হুম, আর তারপরে যদি যেটা সার্বধাতুকা যেটা, সেটা যদি ইয়াই হয়, আহ, তার প্রথমটা আহ, ইয়াই বর্ণের ইয়াই প্রত্যাহারের কোনো বর্ণ থাকে, তাহলে অদন্ত অঙ্গের দীর্ঘ হয়ে যায়। তো এইখানে ভাবামি এই রূপ সাধনের সময় এসছিল মিপ, এইটা ছিল ভূমিপ। তো মা যেটা মাটা ইয়াই এর একটা বর্ণ, ইয়াই প্রত্যাহারের ভেতরে মাকার আছে, তার জন্য ভূটা তো প্রক্রিয়ায় ভাবা এসছে। তো ওই ভাবার ভাবা মি এই স্থানে ভাবাটার আকারটা দীর্ঘ হয়ে ভাবা হয়ে যাচ্ছে, তাই হ্যাঁ, ভাবা কেননা মি। ওটা হচ্ছে অদন্ত অঙ্গ, তাই তো? হ্যাঁ, অদন্ত অঙ্গ। হুম। হুম, তাহলে অদন্ত অঙ্গের দীর্ঘ হয়ে যাবে যদি ইঞাদি সার্বধাতুক পরে থাকে। আর সার্বধাতুক কি করে হচ্ছে? সেটা তো তার আগেও যেগুলো প্রত্যেকটাতেই হচ্ছিল না, ওই তিংশিত সার্বধাতুকম এই সূত্রের দ্বারা বলছে যে তিঙন্ত আর শীত প্রত্যয়ের যেগুলো সেগুলো সার্বধাতুক সংজ্ঞা হয়।
তাহলে এখানে মিটা তো সার্বধাতু, সেইখান থেকে হ্যাঁ, সূত্র তার কি ছিল? জন্য তিং শীত সার্বধাতুকম। তিং হ্যাঁ এবং শীত এই দুটোকে আমরা সার্বধাতুক বলছি। তার জন্য এখানে তিং আছে পরে, মিপ তিং এর মধ্যে পড়ে, তার জন্য তিং আছে বলে কি হবে এখানে আতো দীর্ঘ এই এর দ্বারা অদন্ত অঙ্গে দীর্ঘ হয়ে যাবে। দীর্ঘ হয়ে গেলে ভবামি, তাই তো? হ্যাঁ স্যার। আর মাঝখানে ওইগুলোও হচ্ছিল, ওই ভূ থেকে ভবা যেগুলো হ্যাঁ, ওগুলো তো পাচ্ছিলাম। সবগুলোর ক্ষেত্রেই একই আছে, ওই জন্য আর বিশেষ করে হ্যাঁ কিছু বলা হ্যাঁ হচ্ছে না। হ্যাঁ। তারপরে ছিল পরোক্ষে লিট, বলুন। এটা হচ্ছে পরোক্ষ কাল যেটা, সেইটাতে লিট হবে। হুম এবার অনাদ্যতন পরোক্ষ যেটা, উম, এটা আহ, উ- ভূত, ভূতকাল আর অনাদ্যতন এইরকম যে পরোক্ষ, পরোক্ষার্থী যে ধাতু, তার লিট লকার হয়। হুম মানে যেটা আজকে হয়নি সেইটা। আর পরোক্ষ বলতে যেটা আমরা আহ ইন্দ্রিয়ের দ্বারা দেখতে মানে সাক্ষাৎ গোচর করিনি। হচ্ছে, হ্যাঁ সেইটা। এটা অনেক, কেউ কেউ বলে সেইটা, আবার কেউ বলে দেয়ালের ওপারে যেটা আছে সেটা পরোক্ষ। তো সেই রকম যদি পরোক্ষ কিছু থাকে যেটা আজকে হয়নি, আর হুম যেটা আহ ভূতকালে হয়েছে, এইরকম ধাতুর থাকলে তাকে লিট লকার হবে তার। লিট লকার হবে, ভূতকাল থাকতে হবে, অনদ্যতন অর্থ বোঝাতে হবে এবং পরোক্ষ অর্থ বোঝালে সেই সমস্ত স্থলে লিট লকার হবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে ছিল পরস্মৈপদানাম, বলুন। এরপরে ছিল পরস্মৈপদানাম, নালা তুস ও নাল আতুস উস থাল আথুস আ নাল ওয়া মাহা। হুম এই যে নটা প্রত্যয়, মানে লিটের স্থানে এই আহ, যেরকম আমাদের তীপ ত্রিবাদী যেইগুলো, সেই পরস্মৈপদী যেইগুলো, সেইগুলোর স্থানে এই পরপর যথাসংখ্যম আম, পরিভাষার দ্বারা এই নটা যে প্রত্যয়ের আদেশ হচ্ছে ওটা তার জায়গায় বসবে হ্যাঁ, পরপর। পরস্মৈপদী যে সমস্ত নটা প্রত্যয় আছে তাদের স্থানে যথাক্রমে উম, এদের আদেশ করা হচ্ছে। তার মানে কার স্থানে কি আদেশ হবে? টিপ এটার জায়গায় নল, হুম টাস হচ্ছে আতুস, হুম ঝি হচ্ছে উস, হুম ঝি সিপ, সিপ হচ্ছে থাল, হুম থাস হচ্ছে আথুস, থা হচ্ছে আ, মিপ হচ্ছে নল, ওয়াস হচ্ছে ওয়া, মাস হচ্ছে মা। হুম সেটাই এখানে বলা হয়েছে, লিটঃ তিবাদীনাম নবানাম ণলাদয়ঃ স্যুঃ। মানে লিটের স্থানে আদিষ্ট যে টিপ, টিপ্ত, ঝি ইত্যাদি নটা প্রত্যয়, পরস্মৈপদী প্রত্যয়, তাদের স্থানে এখানে যথাক্রমে ণল অতুস উস থল অথুস অ ণল ও মাহা, এই সমস্ত আদেশের এখানে এগুলো আদিষ্ট করা হচ্ছে, এগুলোর আদেশ বিধান করা হচ্ছে, তাই তো? হুম। তাহলে আমরা পেয়ে গেলাম ভূ লিট, ভূ ল, ভূ ণল, ভূ অ। নলে অনুবন্ধ লোপ করে দেওয়ার পরে অকার মাত্র থাকে, তার জন্য ভূ অ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ভূ আ। আচ্ছা, এরপরে বলুন ভুবো বুক লিং লিটো রাচি। হ্যাঁ, এটা হচ্ছে ভুয়ো লুং আচ্ছা, এখানে অচিটা, লিটোরাচি। অচি পদটা এখানে হবে না, অ্যাকচুয়ালি এটা ভুল হয়ে গিয়েছে। ভুবো বুক লিং লিটো হো, এটাই হচ্ছে সূত্র, ঠিক আছে? অচি এটা বাদ দিতে হবে। আচ্ছা, হুম তো মানে অচ পরে থাকলে
হবে সেইটা ধরে এমনি ইয়ে অনুবৃত্তিতে ধরে নেব। আচ্ছা, হুম, হ্যাঁ অচ অনুবৃত্ত হচ্ছে অচি। হ্যাঁ, এখানে তো হচ্ছে ওই বুগাগম হচ্ছে, বুগাগম হচ্ছে লুম আর লিটের, মানে অচ যদি লুম বা লিটের পরে থাকে তাহলে ভুয়ে বুগাগম হচ্ছে। হ্যাঁ তাহলে এখানে ভু অ এই অবধি হয়েছিল, তাহলে এই আটা তো আচ, তাহলে ভুয়ের বুগাগম হবে। তাহলে আম, এটা ভু বুক আ এই অবধি হয়েছিল। হ্যাঁ, তাহলে ভুবের বুগাগম হবে কখন হবে? ভুয়ের বুগাগম হবে কখন হবে না, লুং এবং লিটের অচ যদি পরে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে প্রক্রিয়াতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা স্যার, আরেকটা মানে এটা কেন শেষে হলো সেটাতে বলেছিলেন, মানে ওই ভুয়ের পরে কেন বসলো ওই টিথ কিট ওই হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ, কি বলেছিলেন? বুকাগম যে আছে সেটা কিত আছে বলে আদ্যন্তৌ টাকিতৌ এই সূত্রের আচ্ছা আচ্ছা, দ্বারা অন্তিম হুম, অবয়ব হবে। ঠিক বলা আছে। হয়েছে ভুয়ের বুগাগম হবে, ভুবঃ বুগাগমঃ। তাহলে ভুয়ের স্থানে বুগাগম হবে, কিন্তু সম্পূর্ণ স্থানে এখানে আদেশ হবে না। কিত অন্তিম অবয়ব হিসাবে এখানে বুগাগম আসছে। তাই তাই ভূ আহ, কি হবে? এই বুগাগম জন্য হবে ভূ, পরে পরে হচ্ছে ভূ যেহেতু বুক ভু বুক অ। আ, হ্যাঁ এরপর কি হবে? অনুবন্ধ লোপ হয়ে যাওয়ার পরে ভুব অ, তাই তো? ভুব অ হ্যাঁ। এরকম আসছে। এরপরে পরবর্তী যে সূত্র আছে আমাদের, লিটি ধাতোরণভ্যাসস্য, লিটি ধাতোরণভ্যাসস্য, লিটি ধাতোঃ অনভ্যাসস্য, এইরকম পদচ্ছেদ হবে। শোনা যাচ্ছে কথা? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। लिटि धातोरनभ्यासस्य, लिटि धातोः अनभ्यासस्य, लिटि সপ্তমী একবচনান্ত পদ, ধাতোঃ ষষ্ঠী একবচনান্ত পদ, অনভ্যাসস্য এটা হচ্ছে ষষ্ঠী একবচনান্ত পদ। তাহলে এতদূর আমরা কি পেয়েছি? ভুব অ, তাই তো? এর আগে পর্যন্ত আমরা পেয়েছি ভুব অ। হ্যাঁ স্যার। বোঝা গিয়েছে? এরপর এর দ্বারা কি হবে সেটা দেখব। লিটি ধাতোঃ অনভ্যাসস্য, লিটি মানে লিট পরে থাকলে ধাতোঃ, এখানে ধাতুর পরে যে ষষ্ঠী আছে তার অর্থ হচ্ছে অবয়ব, এই জন্য ধাত্ববয়বস্য। অনভ্যাসস্য তার মানে হচ্ছে যার অভ্যাস সংজ্ঞা নেই তার। একাচো দ্বে প্রথমস্য আর অজাদের দ্বিতীয়স্য, এই যে দুটো অধিকার আছে, এই দুটো অধিকারের এখানে অনুবৃত্তি এখানে আসছে, দুটো অধিকার। একাচো দ্বে প্রথমস্য অজাদেহে দ্বিতীয়স্য, একাচঃ দ্বে প্রথমস্য অজাদেহে দ্বিতীয়স্য, এরকম। তাহলে লিট পরে, লিট যদি পরে থাকে তাহলে ধাতুর যে অবয়ব তার, এবং সেটা যদি ধাতু যদি অনভ্যাস ধাতু হয় মানে অভ্যাস সংজ্ঞা যদি তার না থাকে, তাহলে এরকম ধাতুর কি হবে? প্রথমস্য একাচঃ দ্বে, প্রথমস্য একাচঃ দ্বে, প্রথম যে একাচ তার দ্বিত্ব হয়ে যাবে। দ্বে মানে হচ্ছে দুবার হবে, দ্বিত্ব বলা হয় সেটাকে। যদি অজাদেহে দ্বিতীয়স্য, যদি ধাতু অজাদি হয় তাহলে কি হবে? বা ধাতু অবয়ব যদি অজাদি হয়
তাহলে তার দ্বিতীয় যে অংশ আছে তার দ্বিত্ব হবে। যদি একাচ বিশিষ্ট হয় তাহলে প্রথম অংশের দ্বিত্ব হবে। যদি অজাদি ধাতু হয় তাহলে তার দ্বিতীয় অংশের, অনেকাচ এবং অজাদি যদি ধাতু হয় তাহলে তার দ্বিতীয় অংশের ধাতু অবয়ব যদি হয় তাহলে দ্বিতীয় অংশের দ্বিত্ব হবে। এটাই বলা হচ্ছে লিটি পরে অনভ্যাস ধাত্ববয়বস্য প্রথমস্য একাচঃ একাচঃ প্রথমস্য দ্বেস্তঃ আদিভূতাদচঃ পরস্য তু দ্বিতীয়স্য। এই যে একাচো দ্বে প্রথমস্য, এখানে এই দুটো অংশ দেখতে হবে আমাদের। সূত্রের দুটো অংশ যদি আমরা দুটো ভাগে ভাগ করি সূত্রকে, তাহলে এরকম হবে একাচো দ্বে প্রথমস্য। যদি একাচ বিশিষ্ট হয় তাহলে প্রথম অংশের দ্বিত্ব হবে, এবং যদি অজাদি বহুবচ হয় তাহলে দ্বিতীয় অংশের দ্বিত্ব হয়ে যাবে। বোঝা গিয়েছে? এবং কি হতে হবে, লিট পরে থাকতে হবে, ধাতুর অভ্যাস সংজ্ঞা থাকা চলবে না। তাহলে ধাতুর অবয়ব যে প্রথম একাচ বিশিষ্ট যে অংশ তার প্রথম অংশের দ্বিত্ব হবে, এবং যদি বহুবচ অজাদি হয় তাহলে তার দ্বিতীয় অংশের দ্বিত্ব হয়ে যাবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। দ্বিতীয় অংশ বলতে প্রথমটা বাদ দিয়ে যতটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই অনভ্যাস মানেটা কি? মানে যার অভ্যাস সংজ্ঞা নেই। অভ্যাস মানে হচ্ছে একটা এটা কি? সংজ্ঞা। ও আচ্ছা। দেখুন, আমরা এর আগে কি পেয়েছিলাম? ভূ লিট, ভূ ল, ভূ তিপ, ভূ ণল, ভূ অ, ভূ বুক অ, ভূবহ বুক লুং লিটো হু, এর দ্বারা বুকাগম হয়েছে। তারপর কি হয়েছে? অনুবন্ধ লোপ করে ভুব অ। এখন এই যে অংশটা আমরা পেলাম ভুব অ, এখানে আমাদের দেখতে হবে যে কন্ডিশন গুলো বলা হয়েছে। কি বলা হচ্ছে? লিটি পরে, লিট পরে আছে, এই যে অ ণলের অ, এটা হচ্ছে লিট লকারেই হয়, টিপের স্থানে ণল আদেশ হয়ে গেছে, অনুবন্ধ লোপ করে অ। তাহলে এখানে এটা হচ্ছে লিট লকারের প্রক্রিয়া, এই জন্য লিটি পরে অনভ্যাস ধাত্ববয়বস্য, এর অভ্যাস সংজ্ঞা নেই। অভ্যাস সংজ্ঞা কারো দ্বারা এখনো বিধান করা হয়নি, তাই তো? অভ্যাস বলা হয়নি। তাহলে অনভ্যাস। আর ধাতুর যে অবয়ব, ধাতুর অবয়ব হচ্ছে ভুব, এটা হচ্ছে ধাতুর অবয়ব। ধাতু হচ্ছে কি এখানে? ভূ ধাতু, তাই তো? তারপরে বুক আগম হয়েছে, এটাও হচ্ছে ধাতুর অংশ। এই যে বুকাগম এটাও হচ্ছে ধাতুরই অংশ, এই জন্য বলা হচ্ছে ধাতুর অবয়ব। ধাতুর অবয়ব এখানে ভুব। বোঝা গিয়েছে? তাহলে লিটি পরে অনভ্যাসস্য ধাত্ববয়বস্য একাচঃ প্রথমস্য একাচঃ, এই যে ধাতুর অবয়ব তার প্রথম যে একাচ, প্রথম অচ কি আছে এখানে? এখানে একটাই মাত্রই অচ আছে, তাই তো? হ্যাঁ। তাহলে প্রথম যে একাচ আছে তার দ্বিত্ব হয়ে যাবে। ঠিক আছে? তার দ্বিত্ব হয়ে যাবে। তার দ্বিত্ব হবে মানে কার দ্বিত্ব হবে এখানে? উকারের। উকারের দ্বিত্ব, তাই তো? হ্যাঁ। কিন্তু এখানে শুধুমাত্র উকারের দ্বিত্ব হবে না, প্রথম একাজ বিশিষ্ট যে ধাতুর অবয়ব সম্পূর্ণের দ্বিত্ব হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। যেরকম যখন হয়তো ঝড়ে গাছ নড়ে, তখন কি হয়? শুধুমাত্র গাছটা কি নড়ে? গাছের পাতা, তার ফুল, তার ফল সবকিছুই নড়ে, তাই তো? এখানেও শুধুমাত্র এই যে উকার প্রথম অজাদি যে একাচ অনভ্যাস ধাতুর অবয়ব যে একাচ প্রথম, তারই শুধু এখানে দ্বিত্ব হবে না,
অচেরেই শুধু এখানে দ্বিত্ব হবে না, হলেরও কিন্তু এখানে দ্বিত্ব হয়ে যাবে, মানে সম্পূর্ণ যে ধাতুর অবয়ব আছে তার দ্বিত্ব হয়ে যাবে। তাহলে ভুব ভুব অ এরকম আমরা পাবো। বোঝা গিয়েছে? এই কেন সম্পূর্ণ অংশের হলো, এর জন্য একটা মহাভাষ্যে খুব সুন্দর একটা প্রসঙ্গের অবতারণা করা হয়েছে। বলা হয়েছে বৃক্ষঃ প্রচলন সহাবয়বৈহি প্রচলতি। বৃক্ষ মানে কোনো গাছ যখন চলে, চলে মানে গাছ তো চলতে পারে না, তাই গাছ যখন নড়ে তখন কি হয়, সম্পূর্ণ অবয়বের দ্বারাই নড়ে, নড়াচড়া করে। মানে ফুল পাতা যা কিছু গাছের অবয়ব আছে, ফল সবকিছুই নড়ে, তাই তো? এই জন্য এখানেও শুধুমাত্র যে অচ বা উকারের এখানে দ্বিত্ব হবে না, সম্পূর্ণ যে অবয়ব আছে ভুব এই অংশের দ্বিত্ব হয়ে যাবে। তার মানে ব্যঞ্জনের সাথে যে একমাত্র অচ আছে তার দ্বিত্ব হয়ে যাবে। বোঝা গিয়েছে? এখানে দেখুন একটা মাত্রই অচ আছে, তাই তো? হুম, আচ্ছা, এবারে দেখুন লিটি পরে অনভ্যাস ধাত্वयवस्य एकाचः प्रथमस्य एकाचः द्वेस्तः, এরকম করলে বুঝতে আরো সুবিধে হবে। প্রথমस्य एकाचः द्वेस्तः মানে দ্বিত্বম ভবতি, দ্বিত্ব হচ্ছে। এরপর যে অজাদেহে দ্বিতীয়স্য, এই যে অংশটা আছে এর অর্থ বলা হচ্ছে আদিভূতাদ অচহ পরস্যতু দ্বিতীয়স্য। যদি আদিভূত অংশ যদি অচ থাকে তাহলে তারপরের দ্বিতীয় অংশের দ্বিত্ব হবে। অজাদেহে দ্বিতীয়স্য, অজাদেহে দ্বিতীয়স্য দ্বিত্বম ভবতি। একাচः প্রথমस्य দ্বিত্বম ভবতি, অজাদেহে দ্বিতীয়স্য দ্বিত্বম ভবতি। আদিভূতাদচহ, আদিভূত অংশ যদি সেখানে ধাত্ববয়বের অচ থাকে তাহলে দ্বিতীয় যে অংশ তার দ্বিত্ব হয়ে যাবে। বোঝা গিয়েছে? হ্যাঁ। আদিভূত মানে কি? আদি আদি মানে হচ্ছে প্রথম, প্রথমাংশ যদি হুম, অচ থাকে তাহলে সেই সমস্ত স্থলে কি হবে, দ্বিতীয় অংশের দ্বিত্ব হয়ে হুম, যাবে। হুম। মানে যদি একের বেশি অজ থাকে তখন প্রথম অংশে না হয় দ্বিতীয় অংশটা দিতে হবে। হ্যাঁ, যেরকম দেখুন উর্ণু ধাতু আছে, হুম, উর্ণু ধাতু, এখানে প্রথমেই দেখুন প্রথম অংশই হচ্ছে আদিভূত অংশ হচ্ছে অচ, উ দীর্ঘ উকারান্ত, সরি দীর্ঘ উকার আদি। হুম, এবং অনেকাচ আছে, এখানেও উকার আছে, তাই তো? তাহলে আদিভূত যদি অচ হয়, অনেকাচ ধাতু হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় অংশের দ্বিত্ব হয়ে যাবে। তার মানে কার দ্বিত্ব হবে? ওই নু হ্যাঁ, উকারে পুরোটাই হলে হ্যাঁ, নু নুটা এর আবার দ্বিত্ব হবে। হয়ে যাবে, শুধুমাত্র উকারের হবে না, ব্যঞ্জন সহিত উকারের দ্বিত্ব হয়ে যাবে। নু এর দ্বিত্ব হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এটাই বলা হচ্ছে লিটি পরে অনভ্যাস ধাত্ববয়বস্য একাচः প্রথমस्य দ্বেস্তः আদিভূতাদচः পরস্য তু দ্বিতীয়স্য। ভুব ভুব অ ইতি স্থিতে। তাহলে এখন আমরা দ্বিত্ব করে দেওয়ার পরে কি পেলাম? ভুব ভুব অ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে পূর্বোভ্যাসः, পূর্বः অভ্যাসः, পূর্বः অভ্যাসः,
দুটো পদ আছে এখানে। পূর্বः হচ্ছে প্রথমা একবচনান্ত পদ, অভ্যাসः প্রথমা একবচনান্ত পদ। এখানে দ্বিত্ব প্রকরণ, এই যে দ্বিত্ব প্রকরণ আমাদের চলছে, তার মানে ভূব ভূব আ, এই অবস্থাতে দ্বিত্ব করে দেওয়া যেখানে হলো, যে স্থলটা আমরা পেলাম সেখানে দ্বিত্ব প্রকরণে পূর্বः অভ্যাসः, পূর্ববর্তী যে অংশ ধাতুর অবয়ব পেয়েছি তার এখানে অভ্যাস সংজ্ঞা করা হচ্ছে। বোঝা গিয়েছে? এটাই সূত্রে অর্থে বলা হচ্ছে অত্র ये द्वे विहिते तयोः पूर्वः अभ्याससंज्ञः भवति। अत्र ये द्वे विहिते तयोः पूर्वः अभ्याससंज्ञः भवति। এই দ্বিত্ব প্রকরণে যে দুটো বিধান করা হচ্ছে, দুটো পদের উচ্চারণ করা হচ্ছে ভূব ভূব অ, এখানে পূর্ববর্তী যে অংশ ভূব প্রথমটা, তার এখানে অভ্যাস সংজ্ঞা করে দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা সবের ওই যদি ধরুন ওই উর্নু হতো তাহলে তার ক্ষেত্রেও এটা হচ্ছে যে মানে ওই প্রথম নুটার অভ্যাস সংজ্ঞা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম যে অংশটা আছে আমাদের, তার অভ্যাস সংজ্ঞা করে দেওয়া হলো। এখানে এই যে ভূব ভূব অ, এর মধ্যে বলা হচ্ছে অত্র দ্বিত্ব প্রকরণে, এই যে দ্বিত্ব প্রকরণ সেখানে পূর্বঃ, এই যে অংশটা আছে এর অভ্যাস সংজ্ঞা করে দেওয়া হচ্ছে। তাহলে ভূব ভূব অ অভ্যাস সংজ্ঞা করে দেওয়ার ফলে এর আমরা অভ্যাস সংজ্ঞা পেয়ে গেলাম। এরপর দেখবো অভ্যাস সংজ্ঞা হলে কি হয়। হলাদিহি শেষঃ, হলাদিহি শেষঃ, এখানে তিনটে পদ আছে, হল আদিহি শেষঃ, হল আদিহি শেষঃ। হলাদিহি একসাথে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি সন্ধি করে দেওয়া এটা হয়েছে। দেখতে পাচ্ছি না, মানে চেঞ্জ হয়নি। আচ্ছা, দেখা যাচ্ছে। পূর্ব অভ্যাস হয়, এটাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, হলাদিহি শেষঃ, হল আদিহি শেষঃ, তিনটে পদ আছে এখানে, তিনটেই হচ্ছে প্রথমান্ত পদ। আর অত্র লোপোভ্যাসস্য, এই সূত্র থেকে এখানে অভ্যাসস্য এই পদের অনুবৃত্তি হচ্ছে। তাহলে হল আদিহি শেষঃ আর অভ্যাসস্য অনুবৃত্ত হচ্ছে এখানে। এখানে শেষ শব্দের অর্থ আপনারা জানেন সকলেই, উক্তাদন্যঃ শেষঃ, মানে অবশিষ্ট যেটা, তাকেই বলা হয় শেষ, যেটা বেঁচে থাকে তাকেই এখানে শেষ বলা হচ্ছে। ইতর নিবৃত্তিপূর্বক অবস্থিতৌ শেষ ধাতুঃ, মানে যে অংশটা বেঁচে থাকছে তাকে আমরা শেষ বলছি। অভ্যাসস্য আদিহি হল শেষঃ, অভ্যাসস্য আদিহি হল শেষঃ। শেষঃ এর অংশ, এর অর্থ বলা হচ্ছে শিষ্যতে ইতি, তার মানে যেটা বেঁচে থাকে। অভ্যাস, তাহলে সূত্রের অর্থ হবে অভ্যাসস্য আদিহি হল শিষ্যতে, তাই তো? অভ্যাসস্য আদিহি হল শিষ্যতে, এটাই অর্থে বলা হয়েছে অভ্যাসস্য আদিহি হল শিষ্যতে অন্যে হলঃ লুপ্যন্তে। অভ্যাস সঙ্গক যে আদি হল সেটাই থাকে, বাকিগুলো, বাকি যে হল আছে তাদের লোপ হয়ে যায়।
ইতি বলোপহ। তাহলে কি থাকবে এখানে বেঁচে? বলা হচ্ছে অভ্যাসস্য আদিহি হল শিষ্যতে। অভ্যাস সঙ্গক যে অংশটা আছে তার কি হবে? তার প্রথম যে প্রথম যে হল সেটাই থাকবে, বাকি যে হল আছে তাদের লোপ হয়ে যাবে, তাই তো? তাহলে কার লোপ হবে? তাহলে উ আর বাটা চলে যাবে, হ্যাঁ খালি ভটা থাকবে। হ্যাঁ, কিন্তু অচটা যাবে না থাকবে? অচের কথা তো কিছু বলেনি। হ্যাঁ, অচের কথা কিছু বলা হয়নি, তার মানে অচ যেরকম আছে ওরকমই ও থেকে যাবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে ভুব অ পেলাম, তাই তো? বোঝা গিয়েছে হলাদিহ শেষঃ। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, হলাদি শেষঃ হয়ে গেল। এরপর অভ্যাস সঙ্গক যে আদি হল তার সেটাই বেঁচে থাকলো, বাকি যে সমস্ত হল আছে তাদের লোপ করে দেওয়া হলো। এরপরে সূত্র হচ্ছে হ্রস্বঃ। হ্রস্বঃ প্রথমা একবচনান্ত পদ, একটাই মাত্র এখানে পদ আছে সূত্রে, আর অত্র লোপ অভ্যাসস্য সূত্র থেকে এখানে অভ্যাসস্য এই পদের অনুবৃত্তি হচ্ছে। হ্রস্বঃ এখানে অভ্যাসের হ্রস্ব বলা হচ্ছে। অভ্যাসস্য হ্রস্বঃ ভবতি, অভ্যাসস্য হ্রস্বঃ ভবতি। এখন হ্রস্ব দীর্ঘ প্লুত এগুলো কার হয়? এগুলো তো অচের হয়। হ্যাঁ, কেন এগুলো অচের হয়? অচেরই তো ওই তিনটে করে থাকে না। হ্যাঁ, অচশ্চ বলে একটা পরিভাষা সূত্র ছিল, সেখানে বলা হয়েছে কি, সূত্রের অর্থ কি ছিল? হ্রস্ব দীর্ঘ প্লুত শব্दैः यत्र ह्रस्व दीर्घ इत्यादिकं विधीयते तत्र अचः इति षष्ट्यन्तं पदम् उपतिष्ठते, তাই তো? মনে পড়ছে? এর সূত্রটা মনে নেই, কিন্তু যেরকম অচের ইকো তিনটে হতো এটা মনে আছে। ইকো গুণবৃদ্ধি সূত্রের হ্যাঁ, অর্থ মনে আছে? উম, ইকের আহ ইক বর্ণের গুলোর গুণ হয়, বৃদ্ধি হয়। না, गुणवृद्धि शब्दाभ्यां यत्र गुणवृद्धि विधीयते तत्र इकः इति षष्ट्यन्तं पदम् उपतिष्ठते, তাই তো? এই জন্য ইগন্ত অঙ্গের গুণ করা হচ্ছিল, দীর্ঘ করা হয়। হুম, সার্বধাতুক আর্ধধাতুকয়োः সূত্রের অর্থ মনে পড়ছে? সার্বধাতুক হ্যাঁ স্যার, আর্ধধাতুকয়োः। ওটাতে তো ছিল। ওটা তো যে সার্বধাতুক আর আর্ধধাতুক যদি পরে থাকে তাহলে ইগন্ত অঙ্গের গুণ হবে। হ্যাঁ, ওই যে ইগন্ত অঙ্গ, এটা আমরা কোথা থেকে পেলাম? ইগন্ত তো মানে ইক যার শেষে আছে। হ্যাঁ, তো সেটা পেলাম কোথায়? ইক মানে তো ওই ইক প্রত্যাহার, যে ই উ রিল রি। হুম,
কিন্তু ওটা আমরা পেয়েছি সার্বধাতুক আর্ধধাতুকয়োঃ এই সূত্রে গুণঃ এই পদের অনুবৃত্তি হচ্ছিল। তাহলে গুণঃ এই পদের দ্বারা গুণ বিধান করা হচ্ছিল বলে ইকো গুণবৃদ্ধি এই পরিভাষার দ্বারা কি করা হচ্ছে যে ইগন্তাঙ্গস্য গুণঃ এরকম আমরা পেয়েছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক এরকমই অচশ্চ বলে যে আচ্ছা পরিভাষা স্যার, এইগুলো আমরা কি ওই শব্দরূপের সময় পেয়েছিলাম? ওই ইকো গুণবৃদ্ধি ইকো গুণবৃদ্ধি পরিভাষা প্রকরণে, এখানে সংজ্ঞা প্রকরণের পরে ইয়েতেই ছিল, অনেকবার বলা হয়েছে এটা। ঠিক আছে? এখানে অচশ্চ যে সূত্র আছে তার অর্থ হচ্ছে হ্রস্ব দীর্ঘ প্লুত শব্दैहि यत्र अच विधीयते। হ্রস্ব দীর্ঘ এবং প্লুত শব্দের দ্বারা যেখানে অচের বিধান করা হয় সেখানে অচহ ইতি ষষ্ঠ্যন্তম পদম উপতিষ্ঠতে, তার জন্য অচহ এখানে বলা হয়েছে। অভ্যাসস্য অচহ হ্রস্বঃ ভবতি, তার মানে হ্রস্ব দীর্ঘ প্লুত শব্দের দ্বারা যেখানে বিধান থাকবে সেখানে হ্রস্ব দীর্ঘের বিধান করা হবে, অচের কিছু কাজ বলা হবে, সেখানে অচেরেই কিন্তু হবে। ঠিক আছে? এই জন্যে অভ্যাসস্য অচহ হ্রস্বঃ স্যাৎ, এরকম অভ্যাসঙ্গক যে অচ তার হ্রস্ব বলা হচ্ছে। বোঝা গিয়েছে? তাহলে অভ্যাসস্য অচহ হ্রস্বঃ স্যাৎ, তাই তো? অভ্যাসঙ্গক অচ এখানে কি আছে? উকার, ভুয়ের উকারটা হ্যাঁ, তার হ্রস্ব হয়ে গেলে কি হবে? ভয় ভু হ্রস্ব। ভুব অ, তাই তো? এত দূর এসছে, বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, অভ্যাসস্য অচহ হ্রস্বঃ স্যাৎ, অভ্যাসঙ্গক যে অচ তার হ্রস্ব বিধান এখানে করা হলো ভু ভুব অ। এর পরের সূত্র হচ্ছে ভবতেরহ, ভবতেরহ, ভবতেহ আহ, ভবতেহ ষষ্ঠী একবচনান্ত পদ, আহ হচ্ছে প্রথমা একবচনান্ত পদ, ভবতেহ আহ। অভ্যাসস্য এখানে অনুবৃত্ত হচ্ছে এবং লিটি এই পদের এখানেও অনুবৃত্তি করা হচ্ছে। ভবতেহ ষষ্ঠী একবচনান্ত পদ, ভবতেহ এর অর্থ কি না? একটা সূত্র আছে ইক্স্তিপৌ ধাতু নির্দেশে, ইক্স্তিপৌ ধাতু নির্দেশে, ইক এবং স্তিপ প্রত্যয়ের দ্বারা ধাতুকে নির্দিষ্ট করা হয়। যেখানে ইক এবং স্তিপ প্রত্যয়ের বিধানই করা হয় ধাতুকে বোঝানোর জন্য, ধাতুকে নির্দিষ্ট করে বলার জন্য ইক এবং স্তিপ প্রত্যয়ের নির্দেশ করা আছে। এখানে স্তিপ প্রত্যয়, এখানে স্তিপ প্রত্যয় আছে। ভবতেহে স্তিপ প্রত্যয় করে, ভূ ধাতুর থেকে স্তিপ প্রত্যয় করে ভবতি রূপ হয়, তার ষষ্ঠীর এক বচনে ভবতেহে, তার মানে ভূ ধাতুর। বোঝা গিয়েছে? এখানে স্তিপের দ্বারা নির্দেশ করা হয়েছে বলে ভবতেহে এর অর্থ হচ্ছে ভূ ধাতোঃ। ইক এর দ্বারাও নির্দেশ অনেক জায়গায় আপনারা হয়তো দেখবেন, যেরকম গমের ইট পরস্মৈপদেষু, আর স্তিপের দ্বারা নির্দেশ হচ্ছে ভবতেরহ। এখানে স্তিপ প্রত্যয়ের দ্বারা ধাতুকে বোঝানো হয়েছে। ভবতেরহ মানে ভবতেহে ভূধাতোঃ। ভূধাতোঃ বারবার বললে সেখানে শুনতে একই রকম হবে, ওই জন্য সূত্রকার কি করেছেন,
ইক্স্তিপো ধাতু নির্দেশে বলে একটা সূত্র করেছেন, যেটার দ্বারা কি বলা হয়েছে যে ইক এবং স্তিপ প্রত্যয় ধাতুকে বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে স্তিপ প্রত্যয়ের দ্বারা নির্দেশ আছে বলে স্তিপা নির্দেশাৎ ভবতেহ ইত্যস্য ভূধাতোঃ ইত্যর্থ লভ্যতে। ভবতেহ এর অর্থ হচ্ছে ভূধাতোঃ। তাহলে ভবতেহ অভ্যাসস্য উকারস্য অহ স্যাৎ লিটি। অভ্যাস সঙ্গক যে ভূধাতুর উকার, তার কি হবে? অকার এখানে হয়ে যাবে, লিট যদি পরে থাকে। এখানে দেখুন ভূ ভুব অ অভ্যাস সঙ্গক হচ্ছে, এর অভ্যাস সংজ্ঞা আছে ভূ এর সম্পূর্ণের, বলা কি বলা হয়েছে? ভবতেহে অভ্যাসস্য উকারস্য অহ স্যাৎ লিটি। এই যে উকার আছে, এর অকার বিধান করা হচ্ছে এই সূত্রের দ্বারা। তাহলে কি হবে? ভ ভ অ ভুব অ। আমি ভেঙে দেখালাম বোঝানোর জন্য, ঠিক আছে? একসাথে করলে ভ। এই যে উকার আছে তার স্থানে শুধুমাত্র অকার হয়ে যাচ্ছে ভ, একসাথে লিখে দিলে ভ হয়ে যাবে, তাই তো? তাহলে ভ ভুব অ। ভবতেরহ সূত্রের অর্থ বোঝা গিয়েছে। হ্যাঁ স্যার। ভবতেহে এর অর্থ কি? ভূ ধাতুর। ভূ ধাতুর। হুম। ভবতেহে অহ, তারপর সন্ধি হয়ে গিয়ে রেফ হয়ে গিয়েছে ভবতেরহ। আচ্ছা, তাহলে ভবতেহে ভূধাতোঃ অভ্যাসস্য অভ্যাসসংজ্ঞকস্য উকারস্য অকারः ভবতি লিট পরে। লিট যদি পরে থাকে তাহলে অভ্যাস সঙ্গক যে ভূধাতু আছে তার উকারের অকার হয়ে যাবে। ভ ভূ আ পেলাম। বোঝা গিয়েছে এতদূর? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে অভ্যাসে চর্চ। অভ্যাসে চর্চ। অভ্যাসে সপ্তমী একবচনান্ত পদ, চর প্রথমা একবচনান্ত পদ এবং চ হচ্ছে অব্যয়। অভ্যাসে চর চ। ঝলাম এই পদের অনুবৃত্তি হচ্ছে এখানে কোন সূত্র থেকে? ঝলাম যশ ঝসি। ঝলাম ঝলাম যশ ঝসি থেকে ঝলাম এই পদের এখানে অনুবৃত্তি করা হচ্ছে। তাহলে কি কি পেলাম? ঝলাম অভ্যাসে চর চ। চকারের দ্বারা কার বিধান করা হচ্ছে বা কার গ্রহণ হচ্ছে? চকারের দ্বারা যশ এর গ্রহণ করা হচ্ছে। তাহলে অভ্যাসে ঝলাম চরহ যশহ চ। অভ্যাস পরে থাকলে ঝলের স্থানে কি হবে? চর হয়ে যাবে এবং যশ হয়ে যাবে। ঝলের স্থানে চর হবে এবং যশ হয়ে যাবে। অভ্যাসে ঝলাম চরহ স্যুঃ যশশ্চ। অভ্যাস থাকলে কি হবে? ঝলের স্থানে চর হয়ে যাবে এবং যশ আদেশ করা হবে। কখন চর হবে কখন যশ হবে এগুলো আমি আগে বলে দিচ্ছি। এখন এই যে সূত্রে চকার আছে, চকারের দ্বারা কি করা হচ্ছে? ঝলাম যশ ঝসি, যশ এই পদের অনুবৃত্তি করা হচ্ছে, তার গ্রহণ করা হচ্ছে এবং বহুবচন করে দেওয়া হচ্ছে, যেহেতু ঝলাম অনেকের স্থানে বিধান করা হচ্ছে, তো এই জন্য চর এরও বহুত্ব করে দেওয়া হচ্ছে চরহ, এবং অনুবৃত্ত প্রাপ্ত বা চকারের দ্বারা গৃহীত যে যশ পদ তারও বহুত্ব করে দিয়ে যশহ। তাহলে অভ্যাসে ঝলাম চরহ যশশ্চ স্যুঃ। বোঝা গিয়েছে সূত্রের অর্থ? ঝল হচ্ছে বর্ণ, চরও হচ্ছে বর্ণ। কোন কোন বর্ণগুলোকে বলা হচ্ছে এরপরে আমরা দেখছি, এবং যশ হচ্ছে কিছু বর্ণ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঝল বলতে কোন বর্ণগুলোকে বোঝা হয় বলুন, বোঝা যায় বলুন তো?
তো ঝল প্রত্যাহার। আচ্ছা আচ্ছা। ঝল প্রত্যাহার দেখা যাচ্ছে ঝল বলতে কোথা থেকে শুরু হচ্ছে বলুন তো? তো ঝাভা ঘাটাধার, ঝাভাইয়ে ঘাটাধার ঝাভাই থেকে ঝাভাই থেকে আর ঝাভাই থেকে কত দূর? হাল অব্দি লাস্টে। হাল পর্যন্ত এগুলো হচ্ছে আহ ঝল প্রত্যাহারের মধ্যে পড়ে। তাহলে ঝলের স্থানে আদেশ করা হবে। এই যে ঝ থেকে শুরু করে হ পর্যন্ত এগুলো হচ্ছে ঝল, তাই তো? আগে সূত্রে বলা হচ্ছে আচ্ছা, চর। চর বলতে কি? চর বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? চটাতা কাপা স্যার। কোথার থেকে? চটাতা প্রথম বর্ণগুলো আর স্যার। চট ত কোন প্রত্যাহারে আছে? ওই খাফা চটাতা খফ ছঠ থ থেকে চ, এখানে চ থেকে এই যে রের রেফ আছে এই পর্যন্ত, এগুলো হচ্ছে চর, তাই তো? হ্যাঁ। আর কি বলা হয়েছে? যশঃ। যশ কোনগুলো? এই যে এখানে জ আছে, জ ব গ ড দ, এগুলো হচ্ছে যশ। তাহলে বলা হচ্ছে ঝল বর্ণের স্থানে কি কি হবে? চর হবে এবং যশ হবে। ঠিক আছে। এখন দেখুন সূত্রে বলা হচ্ছে, পরে বৃত্তিকার বলছেন যে ঝসাম যশঃ ক্ষয়াম চরঃ। ঝসাম যশঃ ক্ষয়াম চরঃ। এই যে ঝল বর্ণগুলো বললেন, এখানের মধ্যেও কার কি আদেশ হবে এটা বোঝার জন্য বৃত্তিকার বলছেন যে ঝসাম যশঃ। ঝস কোনগুলো? ঝস ঝস হচ্ছে এখান থেকে, তাই তো? মানে ঝ ভ ঘ ঢ ধ জ ব গ ড দ, এগুলো স্থানে কি হবে? যশঃ। যশঃ মানে জ ব গ ড দ, এগুলো হবে। আর ক্ষয়াম চরহ, ক্ষয় কোথার থেকে? এই যে খ ফ ছ ঠ থ চ ট ত ক প, এগুলো হচ্ছে ক্ষয়, ক্ষয় বর্ণ। এদের স্থানে কি হবে? ক্ষয়াম চরহ। ক্ষয়াম চরহ। চর কোনগুলো? চ ট তও ক পয় স স সর, এগুলো হচ্ছে চর, তাই তো? আমরা যদি একই জায়গায় লিখি এখানে, তাহলে কি বলা হচ্ছে? ঝসাম যশঃ। ঝস বলতে কি কি বর্ণ? ঝস বলতে বলুন। ঝ ভ ঘ ধ ধ জাবা গাডা দা জ ব গ ড দ, এর স্থানে কি হবে? জাবা গাডা দা জ ব গ ড দ, তাই তো? হুম। আর কি বলা হচ্ছে? বলা হচ্ছে ক্ষয়াম চরহ। ক্ষয় বলতে কোনগুলো? খ ফ ছ থ থ চ ত ত চ ট ত। আর হুম কাপা ক প ক প, এদের স্থানে কি হবে? চট হুম চর। চর হ্যাঁ, বলতে চটাতা কাপা সা চ ট সা সা চ ট ত ক প আর সাকারগুলো সা 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 স স স, তাই তো? এখন দেখুন সূত্রকার কি বলেছেন? অভ্যাসে চর্চ, অভ্যাসে ঝলাম চরহ সিউহু যশশ্চ। অভ্যাস থাকলে ঝল বর্ণ কি আদেশ করা হবে? চর এবং যশ। তাহলে
ঝল বর্ণ বলতে কি কি বর্ণ? ঝ তো ঝ থেকে পুরোটাই। ঝ থেকে পুরোটাই, যে এখানে বাঁ দিকে লেখা আছে এটা, তাই তো? তাই তো হ্যাঁ, নাকি? বাঁদিকে পুরোটা লেখা হকার। না, আরো থাকবে। ঝ থেকে শুরু করে হ্যাঁ, খাল মানে তো পুরোটাই সা 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 হা ওই অব্দি। হ্যাঁ, হ। আচ্ছা, এখানে এইগুলো বোঝা গিয়েছে কার স্থানে কোনটা হচ্ছে হয়ের, আমি আসছি পরে। হুম? তাহলে ঝল প্রত্যাহার মানে কি কি বর্ণ পড়ছে? বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং স, স, স এবং হ, এগুলো হচ্ছে ঝল প্রত্যাহারের মধ্যে পড়ছে, তাই তো? বোঝা গিয়েছে? এদের স্থানে কি কি আদেশ করা হচ্ছে? চর, চর এবং যশ আদেশ করা হচ্ছে। হুম? চর বলতে কি কি? প্রথম বর্ণ, বর্গের প্রথম বর্ণ। চর বলতে বর্গের প্রথম বর্ণ আর আর স, স, হকার। স। হ্যাঁ। আচ্ছা, হয়ে গেল। এরপর হয়ের কথা এখানে নেই, হয়ের কথা এখানে দরকার নেই, পরে বলছি। আর যশ বলতে কি বোঝানো হয়েছে? তৃতীয়। বর্গের তৃতীয় তৃতীয়। বর্ণ। তৃতীয় বর্ণ আর হুম, ও তো তৃতীয়ই খালি, পাঁচটাই বর্গের তো তৃতীয় আছে। বর্ণ হচ্ছে যশ। তাহলে হুম। এই যে সম্পূর্ণটা সূত্রকার এখানে বলেছেন যে অভ্যাস থাকলে কি হবে, ঝলের স্থানে চর এবং যশের আদেশ করা হবে। এখানে সূত্রকার বোঝার জন্য, সরি বৃত্তিকার বোঝার জন্য আরো এটাকে ডিটেলসে বলছেন যে কোন বর্ণের স্থানে কোন বর্ণের আদেশ হবে। বলা হচ্ছে কি না, ঝসাম যশঃ, ঝস বর্ণ যেগুলো আছে তাদের স্থানে যশ আদেশ হবে, এবং খয়াম চরহ, খয়াম চরহ, ক্ষয়ের স্থানে কি হবে, চর আদেশ হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ, হুম, মানে মোট কথা প্রথম আর দ্বিতীয় বর্ণ যেগুলো তখন তাদের প্রথমটা আদেশ হবে, আর তৃতীয় চতুর্থর জায়গায় তৃতীয় আদেশ হবে। হ্যাঁ, এগুলো এগুলো ইয়ে করার নিয়ম আমরা জানি, স্থানে অন্তরতম ইত্যাদি সবকিছু দেখতে হয়, আন্তর্য, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তারপরে বাহ্য প্রয়ত্ন, বিবার, শ্বাস ইত্যাদি সবকিছু মিলিয়ে কোনটার স্থানে কোনটা আদেশ করা হবে। এখানে বৃত্তিকার একেবারেই বলে দিয়েছেন যে এর স্থানে এই বর্ণগুলোর আদেশ হবে। তাহলে এই যে ভকার আছে তার স্থানে কি আদেশ হবে? হটা চতুর্থ, তাহলে তৃতীয় হবে বকার। হ্যাঁ, বকার আদেশ হবে। এই যে কি বলা হয়েছে, খয়াম, সরি ঝলাম, ঝসাম যশঃ, ঝস যে আছে তার জায়গায় কি হবে, যশঃ। ঝ বর্গীয় বর্ণ থাকলে জ হবে, ভ বর্গীয়, প বর্গীয় থাকলে, চ বর্গীয় থাকলে জ হচ্ছে। এই রূপ করে এটা আপনারা জানেন কার স্থানে কি আদেশ হবে। হুম, তাই তো? তাহলে ওয়াকারের আদেশ করা হচ্ছে এখানে। ভ, ভুব, অ, এখানে অভ্যাসে চর্চ, এই সূত্রের দ্বারা কি হবে, বকার আদেশ করা হচ্ছে। ব, ভুব, অ, একসাথে সর্ববর্ণ সম্মেলন করে দিলে বভুব। বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তার মানে এখানে দেখুন, অভ্যস্ত যে সমস্ত বর্ণ আছে, চতুর্থ বর্ণ থাকলে তৃতীয় বর্ণ হয়ে যাবে। যেরকম আমরা দেখলাম এখানে ভ আছে বলে তৃতীয় বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ বকার হয়ে গেছে, ঠিক আছে? তৃতীয় বর্ণ থাকলে কি হবে, বর্গের তৃতীয় বর্ণ থাকলে সেক্ষেত্রেও কিন্তু তৃতীয় বর্ণই হবে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, বর্গের বুঝতে যদি পারছি দ্বিতীয় এই বর্ণ হচ্ছে থাকে বর্গের যদি দ্বিতীয় বর্ণ থাকে তাহলে কি হবে, প্রথম।
প্রথম বর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আর প্রথম বর্ণ থাকলেও প্রথমেই থাকবে। আচ্ছা, এরপর স স স থাকলে ওটা তো চরের ভেতর। হ্যাঁ, চরে স স স চর থাকলে আগে স স স ই হবে। হ্যাঁ, ঠিক আছে? এটাই হচ্ছে এই সূত্রের সার। আর যদি হকার থাকে তাহলে কি হবে? হুম? হকারের কথা কিছু তো বলেনি। হকার হকারই হ্যাঁ, থেকে যাবে। হ্যাঁ, ওখানে একটা পরে পরে সূত্র আসবে, আমরা দেখব কুহস চুহু ইত্যাদি সূত্র পরে আসবে, চবর্গ আদেশ হয়ে যায়। স্যার আগে তো এমনি সন্ধির সময় করেছিলাম কিছু, যেরকম প্রথমটা তৃতীয় হয়ে যায়, হ্যাঁ, সেইগুলো ওই অ্যাকচুয়ালি এখানে চারটা বভূব চার রূপ হয়ে সাধন যায়, আমাদের করতে হবে, ঠিক আছে? ওইটার এই জন্য করছি। হ্যাঁ, হ্যাঁ। তার মানে আহ বর্গের প্রথম দ্বিতীয় বর্ণের স্থানে প্রথম বর্ণ হয়ে যাবে, তৃতীয় চতুর্থ বর্ণের স্থানে কি হবে? তৃতীয় বর্ণ হয়ে যাবে। এটাই হচ্ছে এই সূত্রের সার, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অভ্যাসে ঝলাম চরহ স্যুঃ যশশ্চ, অভ্যাস সঙ্গক ঝলের স্থানে চর হয়ে যাবে এবং যশ হয়ে যাবে। এবার ঝল বলতে অনেকগুলো বর্ণ আছে, তার সম্পূর্ণের স্থানে কি চর হবে বা যশ হবে এমন নেই। সেক্ষেত্রে বুঝতে হবে ঝসাম যশঃ, এই যে ঝলাম চরহ যশশ্চ এরকম বলা হয়েছে তো, দুটো আদেশ বলা হচ্ছে, তাহলে কোনগুলোর স্থানে কোনটা আদেশ হবে এটা আলাদাভাবে ডিফাইন করার জন্য বৃত্তিকার বরদরাজ আচার্য বলেছেন এখানে ঝসাম যশঃ ক্ষয়াম চরহ ইতি বিবেকঃ, এরকম বোঝা উচিত এখানে। ঠিক আছে, ঝসের স্থানে যশ হবে এবং ক্ষয় বর্ণগুলোর স্থানে চর বর্ণের আদেশ হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এরপর রূপ সাধন দেখুন। তাহলে বলুন এখানে রূপ সাধন কিভাবে লিখবো? এটা মুছে দিচ্ছে, অসুবিধে নেই তো? হ্যাঁ স্যার, ওই ঝল যশ ওটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, বলুন রূপ সাধন বলুন। এখানে যেরকম ভাবে আমরা লিখেছিলাম ভূ ধাতু বর্তমান ক্রিয়াবৃত্তিত্ব বিবক্ষায়াম, বলুন ভূ ধাতু, এরপর কি লিখবো? পরোক্ষ পরোক্ষ কালা। ভূত অনদ্যতন পরোক্ষার্থ পরোক্ষ বৃত্তিত্ব विवक्षायाम भूतानद्यतन परोक्षवृत्तित्व विवक्षायाम, এরপর পরোক্ষী লিট ইতি সূত্রেণ परोक्षे लिट् इति सूत्रेण लिटि अनुबंध लोपे भू ल इति স্থিতে, তাই তো? এরপর কি হবে? তারপরে তো ওই পরস্মৈ পদানাম ওইটার না, না তারপরে ইয়েটা হবে, এটা তো আমরা প্রথম পুরুষ করছি, তাহলে হ্যাঁ, মধ্যমোত্তময়োঃ অবিষয়ে প্রথম পুরুষৈক मध्यमोत्तमयोः अविषये प्रथम पुरुषैक वचन
विवक्षायां प्रथमपुरुष एकवचन विवक्षायां टिप् प्रत्यये তাই তো? হ্যাঁ, টিপ প্রত্যয়ে তারপরে अनुबंध लोपे টি भूति इति जाते হ্যাঁ, এরপর কি হবে? তারপরে ওইটা পরস্মৈপদানাম परस्मैपदानां नल নল नल নলাতুস উস থল আতুস নল अतुस् বামা इत्यादि सूत्रेण হুম, ঠিক আছে, বারবার কোনো বড় হ্যাঁ সূত্র এলে সেখানে যদি পুরোটা নাও লিখেন তাও কোনো অসুবিধে নেই। ইত্যাদি সূত্রেণ এরকম লিখে দিলেও হবে। সূত্রের প্রথম সেটা অংশটা লিখে ইত্যাদি সূত্রেণ, হ্যাঁ ঠিক আছে? হুম কিন্তু প্রথমবার লিখতে হবে, আমি এখানে লিখছি না, আপনারা হ্যাঁ যখন রূপ সাধন করবেন তখন লিখে নেবেন, ঠিক আছে? হুম, পরে যদি আবার আসে তখন না লিখলেও কোনো অসুবিধে নেই। ইত্যাদি সূত্রেণ ভূ আ না তারপরে তো ভূ নল তারপরে অনুবন্ধ লোপে এই সূত্রের দ্বারা কি হচ্ছে? নলাদেশ হয়ে যাচ্ছে। হ্যাঁ নলাদেশে ভূ তারপরে অনুবন্ধ লোপ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ কি ভূ অনুবন্ধ লোপে ভূ অ ইতি যাতে। হ্যাঁ এরপর কি হবে? এরপরে বুক আদেশ হবে বুক আগম বুকাদেশ হবে আগম হবে আগম হবে কোন সূত্রের দ্বারা? আহ ভুব বুক লুম ভুব লিটো হো বুগ ভুবো বুক লুং লিটোः इति सूत्रेण হ্যাঁ, बुकागमे ভু- আর তারও অনুবন্ধ লোপে ভূ ভা আ এই অবধি আচ্ছা আচ্ছা আদ্যন্তৌ টকিতৌ এই সূত্রের দ্বারা কি হবে? ওই আহ অন্তাবয়ব হবে, অন্তে তাই তো? হ্যাঁ অন্তে আগম হবে আচ্ছা, তাহলে বুকাগমে আহ, তথা আদ্যন্তৌ টকিতৌ আদ্যন্তৌ টকিতৌ इति সূত্রেণ सूत्रेण धातोः आद्ये आद्या आद्यवयवे এটা তো অন্তাবয়ব হয়েছে सॉरी अन्तावयवे হুম, अनुबंध लोपे কি হবে? ভূ ভূ ভা আ ভুব অ ইতি যাতে, তাই তো? হুম, অথবা হ্যাঁ এই অংশটা আপনারা এরকম করতে পারেন যে আদ্যন্তৌ টকিতৌ ইতি পরিভাষায়া পরিষ্কৃতেন। এই পরিভাষার দ্বারা পরিষ্কার করে বলা হচ্ছে কি যে ভুবো বুগ লুং লিটো হয়ে সূত্রের দ্বারা বুকাগম যেটা আছে সেটা হচ্ছে অন্তাবয়ব হবে ধাতুর। তাহলে এরকমও লিখতে হুম, পারেন যে আদ্যন্তৌ টকিতৌ ইতি পরিভাষায়া পরিষ্কৃতেন ভুবো বুক লুং লিটো ইতি সূত্রেণ বুকাগমে अन्तावयवे अनुबंध लोपे भुब अ इति जाते। এরপর এরপর হচ্ছে লিটি इति धातोः ধাতুরনভ্যাস্য अनभ्यासस्य इति सूत्रेण হ্যাঁ इति धातोरनभ्यासस्य इत्यादि सूत्रेण হুম, अनभ्यासस्य धात्ववयवस्य द्वित्वे भुब भुब अ इति जाते, তাই তো? হ্যাঁ হুম, হুম, হ্যাঁ স্যার আচ্ছা, ভুব ভুব আ ইতি যাতে। হুম, এরপর কি হবে? ওই পুরো কি ছিল একটা? পুরো
মানে ওই প্রথমটার যে হলো আর কি। অভ্যাস সংজ্ঞা করে দেওয়া হচ্ছে হ্যাঁ, পূর্বোভ্যাসঃ। হ্যাঁ, পূর্ব। पूर्वोऽभ्यासः इति सूत्रेण पूर्वस्य अभ्यास সংজ্ঞায়াম, কার অভ্যাস সংজ্ঞা করে দেওয়া হচ্ছে? পূর্ববর্তী যে অংশ আছে তার অভ্যাস সংজ্ঞা করে দেওয়া হচ্ছে, ভুব এর অভ্যাস সংজ্ঞা করে দেওয়া হচ্ছে। তারপর কি হচ্ছে? তারপরে হালাদি শেষাহ, এটাই হচ্ছে যে অভ্যাস সংজ্ঞা যেখানটা হয়েছে হলাদি সেইটা। শেষঃ ইতি সূত্রেণ, হ্যাঁ, ওইটার প্রথম ফলটা থাকবে। হলাদি শেষ করে দেওয়া হচ্ছে, তাই তো? হলাদি হ্যাঁ, শেষ করে দিলে কি হবে? ভু অবশিষ্ট থাকছে প্রথম হলটা। ভুব আ হ্যাঁ, ইতি যাতে, হলাদি শেষ করে দিলে ভুব অ এতদূর থাকছে, তাই তো? হ্যাঁ। এরপর কি হবে? তারপর রাসওয়াহা, এইটাতে আজটার অশ্বঃ ইতি সূত্রেণ অভ্যাসস্য अचः स्वे भू ভুব আ ইতি যাতে। এরপর কি হবে? ভাবে তারাহা, তাহলে ভূ ভবতেরহ, ধাতুর। হ্যাঁ, ভাবেতে ভবতে ভাবাতে রাহা, তাহলে ভূ ইতি ধাতুর যে উকারে তেন অকার। भवतेः अभ्यासस्य कारस्य अकारे भ ভুব আ ইতি যাতে। এরপর কি হবে? এবারে ওই অভ্যাসে চর্চা, এইটাতে ওই অভ্যাসে ঝাস। চর্চা ইতি হুম, সূত্রেণ ঝাসের ঝাস আদেশ হচ্ছে, আর খায়ের অভ্যাসে, চার আদেশ হয়। হ্যাঁ এখানে কি হয়েছে? এখানে ঝাস ভাকারটা ঝাস, তার ঝাস আদেশ হয়ে বাকার হচ্ছে। হ্যাঁ, অভ্যাসে এখানে একদম আমরা এরকম লিখে দিতে পারছি, লিখে দিতে পারি যে যে কাজটা হচ্ছে পার্টিকুলার, অভ্যাসে ভকারস্য বকারে व ভুব अ इति जाते सर्ववर्ण सम्मेलने बभूव इति रूपम। বোঝা গিয়েছে? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা এখানে বুকাগম হবে না, বুকাগম হয়ে যাবে। भूधातोः भूत अनद्यतन परोक्षवृत्तित्वविवक्षायां परोक्षे लिट् इति सूत्रेण लिटि अनुबन्धलोपे भूल इति स्थिते प्रथम मध्यमोत्तमयोः अभिषये प्रथमपुरुषैकवचनविवक्षायां तिप् प्रत्यये अनुबन्धलोपे भूति इति जाते परस्मैपदानां णलथुषु स्थलथुष नल्बमाः इति सूत्रेण णलादेशे अनुबन्धलोपे भू आ इति जाते भुबो बुक् लुङ् लिटोः इति सूत्रेण बुगागमे आद्यन्तौ टकितौ इति परिभाषया परिष्कृतेन अन्तावयवे अनुबन्धलोपे भुव आ इति जाते लिटि धातोरनभ्यासस्य इति सूत्रेण अनभ्यासस्य धात्ववयवस्य द्वित्वे भूव भूव आ इति जाते पूर्वोऽभ्यासः इति सूत्रेण पूर्वस्य अभ्याससंज्ञायां हलादिः शेषः
इति सूत्रेण हलादिशेषे भू भुव अ इति जाते ह्रस्वः इति सूत्रेण अभ्यासस्य अचः ह्रस्वे भू भुव अ इति जाते भवतेरः इति सूत्रेण भवतेः अभ्यासस्य उकारस्य अकारे भ भुव अ इति जाते अभ्यासे चर्च इति अभ्यासस्य भकारस्य वकारे ब बभूव अ इति जाते सर्ववर्ण सम्मेलने बभूव इति रूपम। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এইখানে মাঝে যেটা পূর্বাভ্যাসः ইতি সূত্রেণ পূর্বস্য অভ্যাস সংজ্ঞায়াম, এটা সপ্তমী কেন ব্যবহার করছি? সবগুলোতেই সংজ্ঞায়াম। দেখুন সপ্তমী ব্যবহার করা হচ্ছে। ও, অভ্যাস সংজ্ঞা হলে হলাদি শেষ এই সূত্রে প্রবৃত্তি হবে। ঠিক আছে? হলাদি শেষ হলে তবে গিয়েই কি হবে? ও, হ্রস্ব হ, আচ্ছা, তারপরে আচ্ছা, হ্রস্ব বুঝতে হ পেরেছি। এটা হবে। ঠিক আছে। ঠিক আছে? প্রথমটা হ্যাঁ, স্থিতে, তারপরে জাতে। হ্যাঁ, প্রথমে এই থাকছে, এরপরে চেঞ্জ গুলো হচ্ছে একে একে। আর যেগুলো সূত্র আছে ওগুলো আপনারা ফার্স্ট ইনভার্টেড কমার মধ্যে রাখবেন। হ্যাঁ, সরি, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবেন ওগুলো। যেরকম পরোক্ষে লিট, হ্যাঁ, পরস্মৈ পদানাম অনলাথসু স্থলাথসু নলবমাহা ভুবো বুকলুং লিটোহ আদ্যন্তৌ টকিতৌ ইত্যাদি যেগুলো যেগুলো সূত্র আছে ওগুলো লিখবেন। ঠিক আছে? সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে, তাহলে আরো ভালোভাবে বোঝা যায়। বা তার নিচে যদি আন্ডারলাইন করে দেন তাহলেও বোঝা যাবে। সূত্র দেওয়া আছে, সূত্রের কাজ এবং সূত্রের কাজের পরে কি চেঞ্জ হচ্ছে সেটাই দেখুন এখানে দেওয়া আছে। সম্পূর্ণটাই হচ্ছে একটা বাক্য। এরকম করলে সবচেয়ে ভালো। ঠিক আছে? যদি বাক্য আলাদা আলাদা না করে পুরোটাই একটা বাক্যে করেন তাহলে খুবই ভালো হয়। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বলুন তো যে কেউ একজন। যে কেউ একজন বলুন ভুব রূপটা। যারা আগের দিন ছিলেন না তাদের মধ্যে কেউ বলুন। তুহিন স্যার বলছি। হ্যাঁ, স্যার ফার্স্টে হচ্ছে ভূ ধাতুর হচ্ছে ওই পরোক্ষে লিট এই সূত্রের দ্বারা হচ্ছে অনাদ্যতনে হচ্ছে ওই যে মানে ওই সূত্রটা কার্যকর হচ্ছে। তারপরে হচ্ছে তিপ্ত ঝি ওই যে ওখানে সূত্রের দ্বারা হচ্ছে মধ্যম ওই প্রথম পুরুষের এক বচনের বিবক্ষায় হচ্ছে সেখানে তিপ প্রত্যয় প্রাপ্তি হচ্ছে। তারপরে হচ্ছে পরস্মৈ পদানাং ওই যে সূত্রটা রয়েছে ওখান থেকে হচ্ছে যথাসংখ্যা মনুদেশে সমানাম এই সূত্র দ্বারা হচ্ছে তিপের হচ্ছে ওই যে তিয়ার হচ্ছে ওখানে নলের আদেশ হচ্ছে। তারপরে হচ্ছে ওখান থেকে নলের আদেশ হওয়ার পর হচ্ছে সেখানে অনুবন্ধ লোপ করে ওখানে আমরা পাচ্ছি হচ্ছে ভূ অ, এরকম আমরা পাচ্ছি। তারপরে হচ্ছে ভুব বুক লুং লিট এই সূত্রটা পাচ্ছি, সেখান থেকে হচ্ছে বুক আগমটা হচ্ছে সেটা হচ্ছে ভুয়ের হচ্ছে ওই আদ্যন্ত টকিত পরিভাষার দ্বারা হচ্ছে ভূ ধাতুর এটা অন্তবয়ব হচ্ছে। তারপরে হচ্ছে অনুবন্ধ লোপ করে হচ্ছে আমরা পাচ্ছি ওখানে ভূ 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 বুক এরকম ছিল, সেখান থেকে আমরা পাচ্ছি ভূ ব অ এরকম আমরা পেলাম। তারপরে হচ্ছে লিটি ধাতো অনভ্যাসস্য এই সূত্র দ্বারা হচ্ছে এখানে বলা হচ্ছে যে একচ মানে অনভ্যাস যদি হয় এবং লিট যদি পরে থাকে তাহলে একচের হচ্ছে যেটা একচ বিশিষ্ট হবে একাচ বিশিষ্ট তার হচ্ছে দ্বিত্ব হবে, অথবা যদি অজাদি অনেকাচ ধাতু থাকে সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় একাচের মানে দ্বিতীয়টার হচ্ছে দ্বিত্ব হয়ে যাবে। এখানে আমরা দেখলাম যে
আহ, ভূ ব অ, এখানে হচ্ছে ভূ হচ্ছে ভূবর হচ্ছে, এটা হচ্ছে ধাতুর অবয়ব। এখানে হচ্ছে সম্পূর্ণ অবয়বের দ্বিত্ব হচ্ছে, কারণ ভূয়ের হচ্ছে একটাই অচ রয়েছে, উকারটা। তার জন্য এখানে দ্বিত্ব হয়ে হচ্ছে ভূব ভূপ ভূপ অ, এরকম আমরা পেলাম। তারপরে হচ্ছে পূর্ব অভ্যাস, এর দ্বারা অভ্যাস সংজ্ঞা করা হচ্ছে। পূর্বের যেটা দ্বিত্ব হয়েছে সেই দ্বিত্বের পূর্বেরটার হচ্ছে অভ্যাস সংজ্ঞা হচ্ছে। অভ্যাস সংজ্ঞা হওয়ার তারপরে হচ্ছে হলাদি শেষহ, এই সূত্রটা আমরা পাচ্ছি। এটা পাওয়ার পরে বলা হচ্ছে যে অভ্যাসের হচ্ছে আদি হলটা অবশিষ্ট থাকে, বাদ বাকি যেটা থাকে সেটা লোপ হয়ে যায়। তাহলে হচ্ছে আহ ভূবের হচ্ছে যে ভূকাট ভূ, এটা হচ্ছে অবশিষ্ট থাকছে, বটা হচ্ছে লোপ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে হ্রস্ব সূত্রটা আসছে, সেই হ্রস্ব এই সূত্র দ্বারা বলা হচ্ছে যে অভ্যাস সংজ্ঞা যে হয়েছে, যে অচের মানে যে যার হচ্ছে অভ্যাস সংজ্ঞা হয়েছে তার হচ্ছে হ্রস্ব হয়ে যাচ্ছে, অর্থাৎ ভূয়ের হচ্ছে দীর্ঘ উকারের হচ্ছে হ্রস্ব উকার হচ্ছে। তাহলে এখানে হচ্ছে ভূ, আমরা পেলাম হচ্ছে ভূ ভূপ অ, এরকম আমরা পেলাম। তারপরে হচ্ছে ভবতে রহ এই সূত্র আসছে, এই সূত্রতে বলা হচ্ছে যে ভূ ধাতুর যে মানে হ্রস্ব উকার রয়েছে তার অকার হবে যদি লিট পরে থাকে। তাহলে আমরা ওখানে পাচ্ছি হচ্ছে ভ ভূপ অ, এরকম আমরা পেলাম। তারপরে হচ্ছে অভ্যাসে চর্চা, এই যে সূত্রটা রয়েছে এখানে বলা হচ্ছে যে অভ্যাসের যদি অভ্যাস সংজ্ঞা হয় তাহলে হচ্ছে ঝলের হচ্ছে যশ আদেশ হবে এবং ক্ষয়ের হচ্ছে চর আদেশ হবে। সেই জন্য এখানে ওই এর দ্বারা হচ্ছে ওই যে ভয়ের যে ভটা রয়েছে সেটার হচ্ছে যশ আদেশ হয়ে হচ্ছে সেখানে ব হয়ে যাচ্ছে ব ভূ ব, সর্ববর্ণ সম্মেলনে ব ভূ ব, এরকম রূপটা হচ্ছে। আচ্ছা, তাহলে বাবুও বোঝা গিয়েছে। আর পরের দিন হচ্ছে আপনারা যেগুলো আমি কাজ বলেছিলাম হোমওয়ার্ক, ওগুলোই ভূ ধাতুর লট লকারের রূপগুলো সব করে নিয়ে আসবেন। আর তারপরে লিট লকারের একটা আমি ওখানে দিয়ে দিচ্ছি গ্রুপে। এর পরেরগুলো আগে হয়ে যাক, তারপরের দিন এগুলো কাজ থাকবে, ঠিক আছে? আর নেক্সট ক্লাস কবে হবে আমি সেটা গ্রুপে বলে দেব। পরের সপ্তাহে কোন দিন হবে সেটা আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে? ঠিক ঠিক আছে আছে, স্যার। ঠিক আছে।